বিএনপির মতো এমন একটা শক্তিশালী দল কেন হঠাৎ করে এরকম নীরব হয়ে গেল? কেন এরকম কোনো কর্মসূচিতে নাই? এমনকি সাংগঠনিক কোনো কর্মকাণ্ড বিএনপির এখন করা উচিত না। কারণ এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব ঠেকা শুধু বিএনপির নয়, এই দেশকে বাঁচানোর দায়িত্ব সবাই। জাতীয় পার্টি বর্তমান পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অর্থনীতির অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং জাতীয় পার্টির কী করণীয়, এই বিষয়ে যদি পরিষ্কার করতেন। দেখুন, জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে গেলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আমি নীতি নির্ধারণের কেউই নই। আমার কথায় জাতীয় পার্টির কথা হিসেবে চালু করার কোনো সুযোগ নেই। এটা শুধু আমারই বক্তব্য হতে পারে, সেটা আমি বলতে পারি আমি কি করা উচিত, সেইটা আমার ব্যক্তিগত মত আমি বলতেই পারি। সেটা আমি এভাবে বলবো যে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় এখন আমরা জাতীয় পার্টি নয়, শুধু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এসে পৌঁছেছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক শক্তি রীতিমতো ম্রিয়মাণ হয়ে আছে, ক্ষয়িষ্ণু হয়ে আছে। এবং আমি আমার ভাষায় বলতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দল রীতিমতো সাইজ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে খারাপ, মানে যদি বলি এরকম সাইজ এবং সার্কামসাইজ করে ফেলা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে। শুধুমাত্র বিএনপিকে সাইজ বা সার্কামসাইজ করা যায় নাই, কারণ বিএনপি একটা বৃহৎ শক্তি। বিএনপি একটা বৃহৎ শক্তি এবং যাদের বাংলাদেশের আনাচে কানাচে, ঘরে বাহিরে, যেখানে সেখানে, হাটে ঘাটে মাঠে, প্রত্যেকটা জায়গাতে তাদের শুধু সমর্থক নয়, ব্যাপক কর্মী বাহিনী আছে, ব্যাপক নেতা আছে, লক্ষ লক্ষ নেতা আছে। তাদের তো এই 28শে অক্টোবরের পরে তাদের তো কয়েক লক্ষ নেতা জেলেই চলে গেছে, কয়েক লক্ষ। আমি কয়েক লক্ষ বলবো কিভাবে, এটা শুধু আমার তো মনে হয় 1-2 লক্ষ না, আরও অনেক হবে সারা বাংলাদেশে। আমি আমার এলাকার থেকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান দেই, আমার এলাকাতে মাথাওয়ালা কোনো বিএনপির নেতা কর্মী আইদার জেলে, নতুবা পলাতক, নতুবা এই আপনার মিসিং হয়ে আছে। হয় জেলে গেছে, নতুবা পলাতক, নতুবা মিসিং। হয়তোবা এদের জীবন এবং যৌবনের কোনো নিরাপত্তা নাই, কোনো আগামী দিন নেই। ওদের যে কখন দিন আসে, কখন রাত আসে, ওদের বাচ্চাদের, ওদের মাতাদের, পিতাদের, স্ত্রীদের কোনো নিরাপত্তা নাই। এবং তারা জানে না তাদের ছেলেরা, তাদের স্বামীরা, তাদের বাবারা আদৌ বাড়িতে আসবে কি আসবে না, তাদের সাধারণ জীবনযাত্রা করতে পারবে কি পারবে না। এইভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে উদ্ভ্রান্ত যাযাবরের মতো আছে বিএনপির। এটা কোনো গল্প নয়। এটা আমি বিএনপির প্রতি দয়া পরবশ হয়ে এই কথা বলছি সেটাও না, এই কথাটা বাস্তবতা। বাংলাদেশের মতো একটা বৃহৎ একটা দলের নেতাকর্মীরা যারা কিনা সংসারে বৈরাগ্যী হয়ে আছে, যারা কিনা যাযাবরের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে, নিজেকে লুকায়ে রাখছে, জেলে পুড়ে আছে, এই অবস্থায় যারা আছে, সেই দলটা ছাড়া আর প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক ধরনের সরকার এমনভাবে কোণঠাসা করতে করতে ঘরের কোণা যেরকম ব্যাংক চলে যায় এরকম নিয়ে গেছে। এখানে কোনো শক্তি, রাজনৈতিক শক্তি, কোনো পজিটিভ শক্তি দানা বাঁধবে এরকম কোনো লক্ষণ এখানে আমি দেখছি না। নতুন করে এই ঝুঁকি কেউ নিবেও না, এই ঝুঁকি কেউ আর নিবে না। রাজনীতিতে যে ঝুঁকিতে পরিণত হয়েছে, একসময় আমি শুনতাম, কীভাবে শুনতাম আমি জানি না, জিয়াউর রহমানকে বলতো জিয়াউর রহমান নাকি রাজনীতিটাকে কমপ্লেক্স করে ফেলছে। আমি দেখি সবচাইতে বেশি কমপ্লেক্স করে ফেলছে এই সরকার, রাজনীতিটাকে জটিল করে ফেলছে। রাজনীতি আর রাজনীতিবিদদের কাছে নাই, ধারে কাছেও নাই। উপজেলা নির্বাচনে 117 জন প্রার্থী কোটিপতি, উপজেলা নির্বাচনে, এমপি না কিন্তু ভাই, এমপি তো কোটিপতি বিলিয়নিয়ার আছে, সেটা আর বললামই না। উপজেলা নির্বাচন, যে নির্বাচনে কোনো সুবিধা অসুবিধার বালাই নাই, এটা উপজেলা চেয়ারম্যান হইলে কি না হইলে কি,
এটা হইলে যে একদম অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে বা অনেক কিছু, তা কিচ্ছু না। এটা একটা ঠুটো জগন্নাথের মতো। সেই উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 117 জন কোটিপতি, এটা পত্রিকার ভাষা, আবেদন করছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে রাজনীতিটা এখন এরকম দুর্বৃত্ত এবং কোটিপতিদের হাতে চলে গেছে। সুতরাং এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। সেই ক্ষেত্রে নতুন কোনো শক্তি আপনি যদি মনে করেন যে ঠিক আছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের বাইরে কোনো নতুন একটা শক্তি দেশাত্মপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঝুঁকি নিয়ে এগিয়ে আসবে, এটা সুদূর পরাহত। সেরকম সম্ভব এখন মোটেও সম্ভব না, এবং এই জায়গাতে কেউ আসতেও আর চাইবে না। এখন আশেবস্তু নিয়ে বিবেচনা, একমাত্র বিকল্প আছে এখন বিএনপি। যেই বিএনপির সব জায়গাতে তাদের সংগঠন আছে, সব কিছু আছে, তাদের দিকেই মূলত দেশ চেয়ে আছে। আমি আমার ব্যক্তিগত মতামত, এটা বিএনপির বন্ধুরা মনে কষ্ট নিবে কিনা আমি জানি না, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে বিএনপির এখন উচিত হবে তাদের সেলফ, যেটাকে বলে সেলফ সাইলেন্স, মানে তাদেরকে সাইলেন্স অবজারভেন্সের ভূমিকা নেওয়া। আমি শব্দটা এইভাবে ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। নীরবতা পালন করে না কোনো কঠিন সময়ে, বা কেউ মারা গেলে নীরবতা পালন করে না। বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে দীর্ঘ নীরবতা পালনের রাজনীতিতে চলে যাওয়া উচিত। এটাকে আমি বলি তারা উচিত এখন আন্ডারগ্রাউন্ড চলে যাওয়া। এটা রাগ ক্ষোভের থেকে বলছি না, বা তারা দেশের মানুষের প্রতি, তারাও তো মানুষ, তাদের তো রক্ত মাংস আছে, তারা আন্দোলন করবে, তারা সংগ্রাম করবে, তারা জীবন দিবে, তারা জেল খাটবে, সুবিধা নিবে আরেকজনে। এটা কি হয়? এটা উচিত? তাই তো হচ্ছে, তাই তো হয়তো হবে। এই যে বারবার তারা আন্দোলন করছে এবং তারা জেলে যাচ্ছে, তাদের শক্তি ক্ষয় হচ্ছে তো। এখন তারা, আমি মনে করি তারা এখন আন্ডারগ্রাউন্ড চলে যাওয়া উচিত। তারা চলে যাওয়া উচিত, নিজেদের ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকা উচিত। অনেক সময় নষ্ট হয়েছে, পরিবারকে সময় দেওয়া উচিত, ছেলে মেয়েদেরকে সময় দেওয়া উচিত, তারা নিজেদেরকে নিয়ে থাকা উচিত আপাতত। তখন দেশের মানুষের মধ্যে, কর্তৃপক্ষের নজরে মানুষের মধ্যে একটা টনক নড়বে। কি টনক নড়বে? বিএনপির মতো এমন একটা শক্তিশালী দল কেন হঠাৎ করে এরকম নীরব হয়ে গেল, কেন এরকম কোনো কর্মসূচিতে নাই, এমনকি সাংগঠনিক কোনো কর্মকাণ্ডও বিএনপির এখন করা উচিত না। কারণ এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব ঠেকা শুধু বিএনপির নয়, এই দেশকে বাঁচানোর দায়িত্ব সবাই। এই দেশকে বাঁচানোর দায়িত্ব শিক্ষকের, এই দেশের বাঁচানোর দায়িত্ব শ্রমিকের, এই দেশের বাঁচানোর দায়িত্ব বুদ্ধিজীবীদের। সব বুদ্ধিজীবীরাই ইনেয়া বিনেয়া নানাভাবে তারা সুযোগ সুবিধা নিয়ে বসে আছেন, সময় পাইলে একটু ভালোবাসেন। ওই আয়ুব বাচ্চির গানের মতো, যে আমি 12 মাস ভালোবাসে যাব, তুমি সময় পাইলে বাসিও। এটা হয় না, এটা হয় না। সুতরাং আমার মতে বিএনপি অভিমান করে হইল, কষ্ট, তারা তো কষ্টে আছে। আজকে এত বছর ক্ষমতার বাইরে নেতার কর্মী যে এখনও যে জিয়ে আছে, এখনও যে কথা বলছে, এটাই বেশি। তারা অভিমান করে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে সরে পরিবারকে নিজেকে সময় দেওয়া উচিত। একদিন সময় আসবে হয়তো, সেই দিন বেশি দূরে নয়, এদেশের মানুষ ঘর থেকে বের হয়ে আসি, বিএনপিকে কোথায় বিএনপি আছে খুঁজি করে বের করে নিয়ে আসবে, খুঁজি বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে, বলবে যে আসেন আপনি নেতৃত্ব গ্রহণ করুন। এছাড়া আমি এটা আমার ব্যক্তিগত অভিমত। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে
হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।